শেয়ার বাজারে কারসাজি মামলায় বিদেশে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে ২৬ নভেম্বর তলব করা হয়েছে। কারসাজির মাধ্যমে প্রায় ২৫৭ কোটি টাকা আত্মসাতের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয় বলে জানায় সংস্থাটি। অভিযোগপত্র গঠনের আগে আত্মপক্ষ সমর্থনের অংশ হিসেবে এই তলব। এ নিয়ে আলোচনা করতে রাজধানী মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক মহিদুল ইসলাম। জনাব মহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাকিব আল হাসানকে শেয়ার বাজার কারসাজির মামলায় তলব করেছে দুদক। তিনি যদি হাজির না হয় সেক্ষেত্রে দুদক কি করবে? জি, ধন্যবাদ। এটা দুদকের একটা নিয়মই আছে যে যার বিরুদ্ধে মামলা হয় তদন্তকালে তার বক্তব্য শুনবার জন্য, তার আত্মপক্ষ সমর্থনে যদি কিছু থাকে সেই বক্তব্য শুনবার জন্য তদন্তকারী কর্মকর্তা তাকে ডাকেন। তারই অংশ হিসেবে এই সাকিব আল হাসান সাহেবকেও ডাকা হয়েছে। এখন যদি উনি এসে হাজির না হন তাহলে উনার আত্মপক্ষ সমর্থনের যে বক্তব্য ছিল সেই বক্তব্যটা তদন্তকারী কর্মকর্তার কাছে গেল না। এইটা তার হয়তো যদি বক্তব্য তিনি দিতেন তাহলে তার পক্ষে কিছু হয়তো তুলে ধরতে পারতেন, যুক্তি বা কিছু প্রমাণ, কিছু কিছু। তো সেইগুলো তুলে ধরতে না পারলে সম্পূর্ণটাই তার বিপক্ষে চলে যাচ্ছে। এটি তাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল। আসামিদেরকে এরকম সুযোগ দেয়া হয় যে তার যদি নিজস্ব কোনো বক্তব্য থাকে এই অভিযোগের বিরুদ্ধে তাহলে যেন তিনি বলতে পারেন। তো সেই সুযোগ যদি উনি না আসেন তাহলে সেই সুযোগটা উনি হারাচ্ছেন। এবং মামলার অভিযোগে কিন্তু দুদক দাবি করেছে সাকিব ২৫০ কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন। কিসের ভিত্তিতে আসলে এই দাবি করেছে দুদক? না, সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি তো সেই অভিযোগ দেখি নাই। হ্যাঁ, কাজে সেদিক থেকে বলতে পারছি না। তবে দুদক যেহেতু বলছে, সেই বক্তব্যটাই সাকিব আল হাসানের হাজির হয়ে এসে বলা উচিত ছিল। ওই অভিযোগ তো ওনার দেখবার কথা, সেই অভিযোগকে অস্বীকার করার কথা। পরিমাণের দিক থেকে বা তার সংশ্লিষ্টতার দিক থেকে যদি কোনো কিছু থাকে যে তিনি সংশ্লিষ্ট নন বা পরিমাণের কম বেশি, এইগুলো তার সমস্ত বক্তব্যই উপস্থাপন করার সুযোগ আছে যদি তিনি হাজির হন তদন্তকারী কর্মকর্তার কাছে। যেমনটি বলছিলেন যে হাজির হলে সে নিজের পক্ষে আসলে কিছু বক্তব্য উপস্থাপন করতে পারবেন, কিন্তু সাকিব হাজির না হলে অভিযোগপত্র গঠনের ক্ষেত্রে কি কোনো ধরনের প্রভাব পড়বে কিনা? তাহলে তাহলে দুদক তার নিজস্ব তদন্তের ভিত্তিতে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ পেয়েছে তার ভিত্তিতে যদি তদন্তকারী কর্মকর্তার কাছে মনে হয় যে তিনি দোষী, এই অপরাধের সাথে সংশ্লিষ্ট এবং অপরাধ সংগঠন করেছেন, তাহলে তদন্তকারী কর্মকর্তা চার্জশিটের সুপারিশ করবে এবং কমিশন যদি সেটি অনুমোদন করে তখন সেটি আদালতে যাবে। চার্জশিট চার্জশিট মানে অভিযোগপত্র, মানে তারপরের স্টেজ হচ্ছে বিচার শুরু হবে আদালতে। যে দুদক এবং পুঁজিবাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন সাকিব, সেই পুঁজিবাজার কেলেঙ্কারিতে অভিযুক্ত তিনি। মামলা হ্যাঁ, করেছে দুদক, এবং এই বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাইবো, কি জি, বলবেন? এটা একটা দুঃখজনক ঘটনা এবং দুদকের জন্য বিব্রতকর, আমাদের জন্য বিব্রতকর যে যখন তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয় তখন তার এই রকমের কোনো কেলেঙ্কারির সাথে সংশ্লিষ্টতা ছিল না। এবং তার যে ব্যাপক জনপ্রিয়তা এবং ক্রিকেটের মানুষ শুধু নয়, মানে ক্রিকেটের তারকা সেই হিসেবে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল যে তাকে দেখে মানুষ, বিশেষ করে ইয়াং ছেলেরা, মেয়েরা, তারা আপনার দুর্নীতিমুক্ত জীবন যাপনের দিকে উৎসাহিত হবেন, যে দুর্নীতিমুক্ত সৎ জীবন যাপন করার দিকে উদ্বুদ্ধ হবেন, এইরকম একটা চিন্তা থেকেই তাকে করা হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধেই এখন দুর্নীতির নানান অভিযোগ আসছে। এটি সত্যি দুঃখজনক। এবং যদি আমরা এরকম করে ধরেন আর কার উপরে ভরসা রাখতে পারি, যারা ধরেন এরকম তারকা মানুষ, তারাও যদি দুর্নীতিতে লিপ্ত হন তাহলে দেশের আর থাকে কি? তাহলে আর দুদক একা কি বা করতে পারে? সেদিকটাও একটু ভাববার বিষয়। কাজেই সবারই সেই দিক থেকে সচেতন হওয়ার দরকার যে যাতে করে এরকম দুর্নীতিমুক্ত জীবন যাপন করতে পারেন, সেই দিকটা খেয়াল রাখা। জি জনাব মহিদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।